এখানে যে এক্সটার্নাল যে ক্যামেরাগুলো থাকে, এই ক্যামেরাগুলোকে হচ্ছে খুবই সাবধানতার সাথে খুলে নিতে হবে। তো এখানে যদি ক্যামেরাগুলো খুলতে আমরা নষ্ট করে ফেলি, তাহলে এখানে হচ্ছে যে রিবোলিং করার পরে কোনো প্রবলেম হলো, নাকি ক্যামেরাটি নষ্ট হলো, না কোথায় থেকে প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু আমাদের বুঝতে তখন একটু অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের খুব সতর্ক থেকেই কাজগুলো করে নিতে হবে। এখানে সতর্ক না হয়ে কাজ করার কোনো অপশন নাই। এখানে অমনোযোগী হয়ে কাজ করলে এই কাজগুলো তো হবেই না, এখানে আরো বিভ্রান্তি পাকবে, এখানে অন্য ধরনের সমস্যা দেখা দিবে। তো এখানে আমি দেখতে পারতাছি যে এসডিএম 450, এই যে এসডিএম 450। তো এই আইসিটি যখন এই যে এইখান থেকে যে কালো এই যে পেস্ট আপনারা দেখতে পারতেছেন, এই কালো পেস্ট গুলো যখনই এর ভিতরে হচ্ছে যে টেম্পারটি নষ্ট হয়ে যায়, তখন এই আইসি গুলোকে উপর দিকে ভাসিয়ে ফেলে। উপর দিকে ভাসিয়ে ফেললে তখন এই আইসির যে কানেক্টিভিটি গুলো বা এই আইসির যে বলগুলো মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে, সেগুলো হচ্ছে ডিসকানেক্ট হয়ে যায়। ডিসকানেক্ট হয়ে গেলে তখন এই ফোনগুলো ডেড মোডে চলে যায়। কিছুগুলা হচ্ছে ক্যামেরা আসে না, কিছুগুলা সাউন্ডে প্রবলেম হয়। মানে এক কথায় আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে যে পিনগুলা লাইনগুলো ছেড়ে দেয়, ওই সব সেকশন গুলাতেই হচ্ছে প্রবলেম গুলো দেখা দেয়। আবার কিছু কিছু ফোন কিন্তু নো সার্ভিস হয়ে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে অনেকে অবগত থাকবেন। তো এখন এই আইসিটাকে আমি রিবোলিং করব। এখন এখানে হচ্ছে আমি সম্পূর্ণ স্টিলটাকে কেটে নিব না, হালকা একটু এখান থেকে হচ্ছে কেটে নিব। কেটে নিয়ে তারপরে এই আইসিটাকে আমি স্বয়ংসম্পূর্ণ ভাবে উঠিয়ে ফেলবো। উঠিয়ে এখান থেকে পুনরায় আবারও এই আইসিটাকে এখানে বসিয়ে দিব। এই ফোনটি যখন ডেড হয়ে যায়, তখন আমরা পাওয়ার সাপ্লাইতে যখন চেক দিই, চেক দিলে এটা কিন্তু 5, 4, 7, 8 এরকম পর্যন্ত রিডিং করে। এ পর্যন্ত রিডিং করলে তখন হচ্ছে যে আমরা আসলে একটা বিভ্রান্তিতে পড়ে যাই যে আসলে কোন জায়গা থেকে আমরা এই কাজটি শুরু করব আর কোথায় থেকে হচ্ছে এই প্রবলেমগুলো হতে পারে। যদি কারো অ্যাম্পিয়ার চার্জার থাকে, তাহলে অ্যাম্পিয়ার চার্জার লাগাইলে যদি হচ্ছে 0.1, 0.2, 0.3 এরকমটা যদি আসে, তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে এটি হচ্ছে সিপিইউ থেকেই প্রবলেম। এটি সিপিইউটি অন হওয়ার চেষ্টা করতেছে, তো সিপিইউটি রানিং হতে পারতেছে না। তো অবশ্যই এখানে কোথাও ফল্ট আছে, এটা আপনারা বুঝে নেবেন। এখন পাশে যে স্টোরেজ আইসিটা ছিল, এই স্টোরেজ আইসিটা এখান থেকে আমি হচ্ছে সেভ করে নিলাম হিটচিং পেপার দিয়ে। এখন এটাকে আমি পিসিবি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিব। তো অনেকে হচ্ছে, আমি আরেকটা তথ্য আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে এই ধরনের যে পিসিবি স্ট্যান্ডগুলো, এই পিসিবি স্ট্যান্ডগুলোতে যখন আমরা একটি মাদারবোর্ড লাগাইতে যাই, তখন মাদারবোর্ডের সাইড দিয়ে এখানে হচ্ছে ছোটখাটো কম্পোনেন্ট থাকে। তখন এই গুটির কারণে বা এই পিসিবি স্ট্যান্ডের কারণে কিন্তু মিসিং হয়ে যায়, তখনও কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা পাকে। তো এক কথায় হচ্ছে যে এই ফোনগুলো 100% শিওর হয়েই বা সতর্ক থেকেই এই কাজগুলোকে করে নিতে হবে, তা না হলে এই কাজগুলো কিন্তু প্রবলেম হইতে পারে। তো এখন আমি সিপিইউটাকে রিমুভ করে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনটি স্বয়ংসম্পূর্ণভাবে চালু হয় কিনা রিবোলিং করার পরে। এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকে হচ্ছে কম হিট দিয়ে এই যে পাশে যে আঠাগুলো রয়েছে, এই আঠাগুলোকে কিন্তু কেটে নিতে হবে। এই আঠাগুলোকে যদি আমরা যথাযথভাবে কেটে না নিতে পারি, তাহলে কিন্তু অনেক ছোট ছোট কম্পোনেন্ট আছে এখানে, যেগুলো হচ্ছে যে বেসব্যান্ডের কাজ করে। অনেক অনেক কম্পোনেন্টের সাথে হচ্ছে এখানে অনেক অনেক কম্পোনেন্ট এখানে ইয়ের সাথে ক্যামেরার সাথে জড়িত। আবার কিছু কিছু কম্পোনেন্ট আছে যে এখানে সাউন্ডের সাথে হচ্ছে জড়িত থাকে। তো যখনই এই কম্পোনেন্ট গুলো এখান থেকে মিসিং হয়ে যাবে, তখন কিন্তু এই আইসি গুলো রিবোলিং করার পরেও এই ফল্ট গুলো কিন্তু যথাযথভাবে থেকেই যাবে। তখন কিন্তু আমাদের এই কাজটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ হবে না। তো এখানে হচ্ছে হালকা করে আমাদের একটু পেস্ট আমরা দিয়ে দিব। এখানে অতিরিক্ত বেশি পেস্ট দিব না, বেশি পেস্ট দিলে এখানে হচ্ছে একটি নোংরা পরিবেশ হয়ে যায়। তখন এই আইসি গুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম এখানে দেখা দেয়, বা মাদারবোর্ড গুলো একদমই নোংরা পরিবেশ দেখা যায়। তো এখানে হিটটা আমরা
ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব, যাতে করে হচ্ছে এই আইসিটা ড্যামেজ না হয়ে যায় এবং কি মাদারবোর্ডটিও কোনো ধরনের ড্যামেজ যেন না হয়। এই বিষয়ে সতর্ক থেকেই আমাদেরকে সিপিইউ গুলো রিমুভ করে নিতে হবে। আবার অনেক ভাইরা চিন্তা করতে পারেন যে এই ফোনটি আমি যা খুশি করতে পারি, কারণ হচ্ছে এই ফোনটি তো বন্ধ। আসলে সেই সব উদ্দেশ্য নিয়ে যদি আমরা এই কাজগুলো করি, তাহলে কিন্তু কাস্টমার আমাদের থেকে হচ্ছে প্রতারিত হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে কাজগুলো করতে হবে। তো আরেকটি কথা আমি বলি। তো অনেক ভাইরাই এখানে হচ্ছে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি আপনার ভিডিও দেখে কাজগুলো করি কিন্তু কাজগুলো হয় না। ইতিপূর্বেও আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তো প্রতিনিয়তই আপনারা আমাকে ফোন দেন বা আমার সাথে হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করেন, যোগাযোগ করে বলেন যে আপনি যেভাবে কাজ করেন আমি ওইভাবে কাজ করি, কিন্তু আমার কাজগুলো সাকসেস হয় না। তো সাকসেস না হওয়ার পিছনে ভুলটা কোথায় বা কোনো বল ছোট বড় হয় কিনা, এগুলো আপনাকে হচ্ছে খুঁজতে হবে। কারণ হচ্ছে একটি ভিডিও দেখে যে আপনি একটি ফোন স্বয়ং সম্পূর্ণরূপে রিপেয়ার করতে পারবেন বিষয়টা তাও না। তবে হচ্ছে আপনাদের বেসিক ধারণাটা হবে বা এগুলো কাজগুলো হয় কিনা এই বিষয়ে আপনারা সতর্ক থাকতে পারবেন এবং কি হচ্ছে শিওর হয়ে এই কাজগুলো আপনারা রিবলিং করে নিতে পারবেন। তো সবগুলো ফোনই যে রিবলিং করলে যে কাজ হবে বিষয়টা কিন্তু তাও না। তো যে ফোনের মধ্যে হচ্ছে রিবলিং জনিত প্রবলেম হয় সেই ফোনগুলোই রিবলিং করলে সাকসেস হবে। প্রথম অবস্থায় হচ্ছে বুঝে নিতে হবে যে এই ফোনগুলো কোথায় সমস্যা বা কোথায় থেকে সমস্যা হতে পারে, এই বিষয়গুলো আপনাদেরকে জেনে নিতে হবে। এই দেখুন খুব সেফলি ভাবে কিন্তু এই আইসিটা এখান থেকে আমি উঠিয়ে নিলাম। এখন এই মাদারবোর্ডটাকে এবং এই আইসিটাকে আমি ক্লিন করে নিব। এখন মাদারবোর্ডটাকে আমার ক্লিন করার পালা, কারণ এখানে দেখুন সোল্ডারিং আয়রনটি কিন্তু যথাযথভাবে এখানে সোল্ডারিং আয়রন দিয়ে ঘষা মাজা করতে হবে, তা না হলে কিন্তু এই মাদারবোর্ড থেকে রংগুলো উঠে যাবে। রংগুলো উঠে গেলে তখন কিন্তু এই আইসির বলটা কোনটা কোথায় ছিল সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যায়, তখন এই প্রবলেম গুলো কিন্তু হবে। আর অনেক ভাইরাই বলেন যে আপনারা খরচটা অনেকটা বেশি চান। তো অনেকটা বেশি চাওয়ার কারণটা হলো যে এগুলো কাজ আমরা বিগত দীর্ঘদিন যাবতীয় করছি, আমাদের কাজগুলো 100% হচ্ছে এবং নিশ্চয়তার সাথে আমরা কিন্তু একটি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। তো হচ্ছে এই ওয়ারেন্টি সময় চলাকালীন সময়ে যদি হচ্ছে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু আমরা ফ্রি অফ কস্টিং, আমরা কিন্তু কোনো ধরনের খরচ ছাড়াই এই কাজগুলো পুনরায় আমরা আবারও করে দেই। এবং কি আমি বিশ্বাসের সাথে এই কথাটি বলতে পারি যে আইসিটা আমি একবার রিবোলিং করি, সেই আইসিটা পুনরায় আবারও যদি কোনো ধরনের ফল্ট হয় এটি কিন্তু আবারও পূর্বের ন্যায় রিপেয়ার হওয়া সম্ভব। তো এই বিষয়টি হচ্ছে আমি সবার মাঝে বলে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই সার্ভিসগুলো নিতে পারবেন। তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই কোনো পরামর্শের জন্য যদি কারো কখনো কোনো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে ফোন দিতে পারেন। তো অনেক ভাইরাই কমপ্লেইন করেন যে ভাই আপনি হচ্ছে স্ক্রিনে একটি নাম্বার দিয়েছেন, এই নাম্বারে যথাযথ সময় আপনাকে পাওয়া যায় না। তো সেই বিষয় যদি আমি আপনাদেরকে বলি, কারণ হচ্ছে যে একা মানুষ ভাই, আমি এই কাজগুলো আমাকেই করতে হয়। কারণ এই কাজগুলো করার সময় আসলে অন্য মনস্ক হওয়া যায় না, অন্য মনস্ক হইতে গেলে এই কাজে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ঘটে, সেই মুহূর্তে কিন্তু এই কাজগুলো যথাযথভাবে হয় না। আর এখানে সল্টারিং ওয়্যারের মাধ্যমে যে আমি বলগুলোকে ভেঙে নিচ্ছি, এখানে কিন্তু খুব জোরে প্রেসার দেওয়া যাবে না। এখানে খুব জোরে প্রেসার দিতে গেলে কিন্তু মাদারবোর্ড থেকে রংগুলো উঠে যাবে, একটি বল আর একটি বলের সাথে জুড়ে যাবে, তখন এই আইসি গুলো শর্ট সার্কিট হবে এবং কি ফোনগুলো কিন্তু যথাযথভাবে চালু হবে না। তো অনেক ইঞ্জিনিয়ার ভাইরাই রয়েছেন, তারা হচ্ছে অনেকে অনেক ভাবে কাজ করেন এখানে। আমি তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি না। তো তারা হচ্ছে বলে যে এই রংগুলো এখানে না থাকলেও কোনো ধরনের প্রবলেম হয় না। এখানে বিগত দিনে এই লাইনগুলো অ্যাডজাস্ট থাকাকালীন অবস্থায় যদিও ফোনগুলো চালু থেকে কি কি ধরনের প্রবলেম হয় এই বিষয়গুলো হচ্ছে আমি বিগত দিনে পেয়েছি। স্লো চার্জিং হয়, আবার অনেক সময় হচ্ছে যে ফোনের ক্যামেরা সাদা কালো হয়ে যায়, আবার অনেক অনেক সময় হচ্ছে যে এই ফোনগুলো হ্যাং করে, আবার অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম গুলো দেখা দেয়। তো এই বিষয়টি আমি অবশ্যই আগে থেকেই অবগত, যার কারণে হচ্ছে আপনারা আপনাদের মধ্যে এখানে কাজ- বন্ধুরা আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে এখানে দেখতে পারতেছেন যে সাদা সাদা হয়ে রয়েছে। তো এখানে কিন্তু রং থাকে, এই রংগুলো হচ্ছে যখন উঠে যায় তখন কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো এখানে এক ধরনের ইউবি গ্লু পাওয়া যায়, এই গ্লুর মাধ্যমে আমরা এই লাইনগুলোকে সেপারেট করে দিব। তা না হলে এই লাইনগুলো কিন্তু একত্রিত হয়ে আইসিটা কিন্তু এখানে উঁচু হয়ে যেতে পারে। যখন এখানে উঁচু হয়ে যাবে তখন কিন্তু এই আইসিটা যথাযথভাবে বসবে না এবং কাজ করবে না। এই বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রেখেই কাজগুলো করতে হবে।
তো অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আবার এখানে কমেন্ট করেন যেগুলো ঢেকে না দিলে কোনো ধরনের প্রবলেম হয় না। তো বিগত দিনে আমি দেখতে পেয়েছি যে এই লাইনগুলো যখনই এরকম শর্ট সার্কিট থাকে তখন এই ফোনগুলো কিন্তু স্লো চার্জিং হয়, চার্জিংটা ফাস্ট চার্জিং তখন হয় না। তো অনেকে মনে করে থাকেন যে চার্জ হলেই কিন্তু হলো, তাই হলে যদি কাজ হলে হলো তাহলে কিন্তু এখানে স্লো চার্জিং যে এটা কিন্তু কাস্টমারের একটি ভোগান্তি, এটা কাস্টমার কিন্তু একটি কষ্টসাধ্যের মধ্যে পড়ে যায়, কারণ চার্জ হইতে বেশি সময় লাগলে অনেক সময় হচ্ছে ইমার্জেন্সি কাজে বের হয়ে যাওয়া লাগে, সেই সময়তে যদি ফোনগুলো চার্জ না থাকে এবং কি চার্জ হইতে পর্যাপ্ত পরিমাণ বেশি লেট হয় তাহলে কিন্তু এই ফোনগুলো ইউজ করতে একটু প্যারাসাধ্য হয়। এটি অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না। তো এখন এখানে হচ্ছে একটি ল্যাম্পের মাধ্যমে এই ইউবি আঠা, যে এই আঠাটা শুকানোর জন্য একটি ল্যাম্প আছে, এই ল্যাম্পের মাধ্যমে এই আঠাটাকে শুকিয়ে নিতে হবে। এই আঠাটাকে শুকিয়ে নিয়ে তারপরে যেখানে যেখানে বল ছিল এখানে হচ্ছে যে এন্ট্রি কাটারের যে ব্লেড আছে এই ব্লেডের মাধ্যমে এখানে লাইনগুলোকে স্কেচ করে বের করে দিতে হবে। তো সেটা হচ্ছে যে কিভাবে বের করব সেটাকে আমি দেখিয়ে দেই, কারণ হচ্ছে যাতে করে আপনাদের কাজগুলো করতে অনেকটা সহজ হয় বা আপনারা বুঝতে পারেন। তো এখানে হচ্ছে 10 সেকেন্ডের মতো ধরে রাখলে কিন্তু এই আঠাটি শুকিয়ে যাবে। তো আঠাটি মোটামুটি শুকিয়ে গেছে। এখন এই যে এখানে যেখানে বলগুলো ছিল এখানে কিন্তু স্কেচ করে এইভাবে করে বের করে দিতে হবে, তা না হলে কিন্তু কি ধরনের প্রবলেম হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এই যে দেখেন, যাতে করে হচ্ছে বলের কানেক্টিভিটিটা এখানে পাইতে পারে। এই যে দেখেন এখানে একটু একটু করে স্কেচ করে দিলাম যাতে করে হচ্ছে আইসির বলগুলো যথাযথভাবে এখানে কানেক্টিভিটি হইতে পারে, কোনো ধরনের প্রবলেম না হয়। এই যে দেখেন এখানে স্কেচ করে দিলাম, আর এখানে এগুলোর মধ্যে কিন্তু আগে থেকে মাঝখানে শুধুমাত্র মাঝখানে দিয়েছি, সাইডে কিন্তু আঠাগুলো দেইনি, যার কারণে এগুলোর মাথাগুলো কিন্তু ক্লিনই রয়েছে। তো এখানে আমি আরেকটা দেখাই, সেটা হলো যে দেখেন এই আইসিটা কিন্তু আমি যথাযথভাবে মাদারবোর্ডটি ক্লিন করছি, ক্লিন করার পরেও একটি বল কিন্তু এখানে অস্পষ্ট দেখা যাচ্ছে। এই অস্পষ্ট থাকলে এই বলের সাথে কিন্তু এখানে কানেক্টিভিটিটা হবে না, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তো এগুলোর কারণেও কিন্তু অনেক সময় হচ্ছে ফোন চালু হয় না, চালু হইলে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। এই ভাইরা অনেক ভাইরা আছেন এই বিষয়গুলো আপনারা বুঝতে চান না। তো দেখেন আমি কিন্তু বাস্তব প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম যে আসলে কি ধরনের প্রবলেম থেকে কি প্রবলেমটি হতে পারে। তো এই বিষয়টি অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। তো এখন এখানে হচ্ছে আমি এই মাদারবোর্ডটাকে আবারও থিনার এবং কি তুলোর মাধ্যমে হালকা করে একটু দিয়ে নিব, যাতে করে হচ্ছে এখানে কোনো ধরনের ময়লা না থাকতে পারে। এই বিষয় 100% শিওর হইতে হবে যে কোনো বলে কোনো ফল্ট আছে কিনা বা কোনো বল স্পষ্ট আছে কিনা। এখানে কিন্তু একটা বলও স্পষ্ট থাকা যাবে না, থাকলে কিন্তু প্রবলেম হইতে পারে। যে আইসিটা আমি রিমুভ করে নিলাম ওই আইসিটা এখন হালকা হিটের মাধ্যমে আমি হচ্ছে ক্লিন করে নিব। আর এখানে একটি ক্যাপাসিটর আপনারা দেখতে পারতেছেন, এই ক্যাপাসিটরটি কিন্তু আমরা যথাযথ স্থানে রেখে নিব। রেখে নিয়ে, কারণ হচ্ছে একটি ফোনের সাথে যে যে কম্পোনেন্ট গুলো থাকে এই কম্পোনেন্ট গুলো, কারণ হচ্ছে ফোনের সাথে রেখে কাজ না করতে পারলে আমার ভালো লাগে না। কারণ হচ্ছে একটি কম্পোনেন্ট কোম্পানি দিয়েছে, তো আমি কাজ করার সময় সেটি কেন মিসিং করে দিব, এটি হচ্ছে আমার কথা। তো অনেকে বলবেন যে এটি না থাকলেও কিন্তু চলে, তো এটি না থাকলেও চলে, ঠিক আছে। তো হচ্ছে কোম্পানি কোনো না কোনো উদ্দেশ্যেই এই কম্পোনেন্টটি এখানে বসিয়ে দিয়েছিল। এখানে আঠা খুব একটা বেশি নেই, এগুলো মাদারবোর্ডের সাথে হচ্ছে যে যথাযথভাবে অতিরিক্ত বেশি ছিল। এখানে তারপরেও যতটুকু আছে ততটুকু হচ্ছে আমি একদমই নিট এন্ড ক্লিন করে নিতে হবে, যাতে হচ্ছে কোনো ভল অস্পষ্ট না থাকে এবং কি একটি বলও যেন মিসিং না হয়। তো এখানে যদি আমাদের এই আঠাগুলো ক্লিন করতে গিয়ে যদি অপরিষ্কার থাকে, এই অপরিষ্কারের কারণে কিন্তু এখানে বলগুলো মিসিং হবে। তো অনেকে বলেন যে ভাই আমি রিভলভ করি আমার হয়, কিন্তু আর কিছু কিছু বলগুলো হচ্ছে মিসিং হয়ে যায়। তো মিসিং হওয়ার কারণটা হলো এই কারণেই যে হচ্ছে বলের যে কানেক্টিভিটি গুলো, এই কানেক্টিভিটি গুলো যথাযথভাবে এখানে ক্লিন হয় না। এখানে ক্লিন না হলে তখন এই ধরনের প্রবলেম কিন্তু থেকে যায়
এখানে আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই বলগুলোকে আরেকটু আমি ছোট করে নিব, এবং কি যত যত এখানে পেস্ট আছে টুকিটাকি পেস্ট গুলোকেও আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে হচ্ছে তুলে নিচ্ছি। আর এখানে এই পেস্ট গুলো রিমুভ করার সময় এখানে সোল্ডারিং আয়রন কিন্তু একেবারে আলতো করে ধরতে হবে, যাতে করে হচ্ছে এখানে এই আইসিটার মধ্যে স্কেচ পড়ে না যায়। স্কেচ পড়ে গেলে এখানে কিন্তু একটি লাইন আর একটা লাইনের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে। সংযুক্ত হয়ে গেলে তখন অবশ্যই কিন্তু এই আইসিটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং কি যথাযথভাবে এই আইসিটা কিন্তু কাজ করবে না। তো দেখেন এখানে আমি মোটামুটি হচ্ছে আঠাগুলোকে কেটে নিলাম। আর এখানে সোল্ডারিং আয়রনের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই আইসির যে ইন্টারনালি যে লাইনগুলো থাকে, ইন্টারনালি লাইনগুলো কিন্তু এখানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো এখানে তুলো এবং কি থিনারের মাধ্যমে আমি এই আইসিটাকে একবার ধুয়ে নেই। তারপরে হচ্ছে যে এখানে এই আইসিটাকে আমি রিভলভ করার প্রিপারেশন নিব। তো তারপরেও এখানে কিছু কিছু বল দেখা যাচ্ছে। এই আইসিটা হচ্ছে টেকসই ভাবে রিভলভ করার জন্য কি করতে হবে, এখানে পূর্বের যে রিভলিং পেস্ট ছিল বা বলগুলো ছিল, এই বলগুলোকে হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ভাবেই এখান থেকে হচ্ছে নিরূপণ করে ফেলতে হবে, এখানে রাখা যাবে না। এখানে যদি এই আগের বলগুলো থাকে, এই বলগুলো এখানে থাকাকালীন অবস্থায় যখন আমরা নতুন আর একটি বল পেস্ট দিয়ে বল করব, তখন এখানে টেম্পারেচার কম বেশি হয়ে যেতে পারে। কম বেশি হয়ে গেলে তখন এই আইসি গুলো কিন্তু লাস্টিং করবে না, অল্প কিছুদিন পরেই আবারও কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তো এখানে আমি যতটুকু ক্লিন করে নিছি, তো এই ক্লিনেই হচ্ছে আমি রিবলটা করে নিতে পারবো। এখানে কিছু কিছু বল হচ্ছে একটু ডিজিবল দেখা যাচ্ছে। তো এখানে যখনই আমরা লিকুইড পেস্ট দিব, পেস্ট দিয়ে এখানে একটু ঘষা মাজা দিব, তখন কিন্তু এই বলগুলো কিন্তু হচ্ছে যথাযথভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা কাজটা করব কি, এক এক করে এখানে এই যে সোল্ডারিং আয়রন দিয়ে অতিরিক্ত ডলা মাজা করব না, এইভাবে করে আমাদেরকে এই লাইনগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। এক এক করে লাইনগুলো ক্লিয়ার করে নিলে তাহলে কিন্তু 100%ই এই আইসিটা সেফ থাকবে। তো আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারতেছেন। এই যে দেখেন আমি এক এক করে হচ্ছে এইভাবে করে ক্লিন করে নিব, এইভাবে করে স্বয়ং সম্পূর্ণ ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আমি রিবলিং প্লেটটা এখানে বসাবো। এই যে আশা করি যে আমার কথাটি আপনারা বুঝতে পারতেছেন। এখানে কোনোটাই কিন্তু বাদ রাখা যাবে না, এখানে স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকটা বলই যেন স্পষ্ট থাকে, অস্পষ্ট যেন একটাও না থাকে। সেই কারণে এই যে এইভাবে করে কি করে দিতে হবে। আমি কিন্তু এই আইসিটি রিবোলিং করার জন্য হচ্ছে প্রিপারেশনটা নিয়ে নিলাম। এখানে স্টেনসিলের সাথে বসিয়ে নিতে হবে আইসিটাকে, আর আইসির নিচে দিতে হবে হচ্ছে টিস্যু। এই টিস্যুগুলোকে হচ্ছে ডবল ভাঁজ করে দিতে হবে, যাতে করে হচ্ছে আইসিটা নড়াচড়া করতে না পারে, টিস্যুর সাথে ওইখানে একটু সুন্দর করে বসে থাকে। তো দেখেন এই যে আমি এখানে পেস্ট দিয়ে দিলাম। পেস্ট এখানে দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে একটু লাড়াচাড়া করে দিব। এখানে কিন্তু আলতো করে দিতে হবে, যাতে করে হচ্ছে এখানে অনেকটা প্রেসার না পড়ে। প্রেসার পড়ে গেলে কিন্তু ভিতরে এলোমেলো ভাবে এই রাঙগুলো ঢুকে যাবে, তাহলে কিন্তু এগুলোকে বল করতে অনেকটা প্যারা হয়। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে আইসিটাতে আমি পেস্ট লাগানো শেষ হয়ে গেল। এখন আমি এখানে যে রিবোলিং করার জন্য যে হিটটা লাগে, সেই হিটটা এখন আমি অ্যাপ্লাই করতেছি। তো দেখুন এক সাইড থেকে কিন্তু এই বলগুলো হয়ে যাবে। এগুলো হচ্ছে হাতের কৌশল। তো আপনাদের কাছে যেমন লাগে, যে যেইভাবে করতে পারেন বা যার কাছে যেইভাবে সুবিধা মনে হয় সেইভাবেই করবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো দেখুন এই আইসিটি কিন্তু এক চান্সেই বল হয়ে গেল। যখন আইসিটা রিবোলিং শেষ হয়ে যাবে তখন এখানে আমরা থিনার অথবা পেট্রোল অথবা কিছু একটা দিব, দিয়ে এখানে হচ্ছে যখনই আমরা ব্রাশ দিয়ে একটি ডলা দিব, তখন কিন্তু এই আইসিটি ইজিলি ভাবে কিন্তু বের হয়ে যাবে, কোনো একটি বলও কিন্তু এখানে আটকিবে না। এই যে দেখুন, তো এই আইসির এখানে অনেক সাদা সাদা অনেক কিছু দেখা যাচ্ছে, এটি কিন্তু খুব যথাযথভাবে ক্লিন করে দিতে হবে, তা না হলে এই বলগুলো কিন্তু এখান থেকে একটি আর একটার সাথে জুড়ে যাবে, তখন এই আইসিটা আবারও পুনরায় রিভলভ করতে হবে। তো এখান থেকে হচ্ছে থিনারের মাধ্যমে এই আইসিটাকে সম্পূর্ণরূপে আবার হচ্ছে ধুয়ে দিচ্ছি। এই যে দেখেন এইভাবে করে হচ্ছে ব্রাশ দিয়ে ক্লিন করে নিতে হবে, যাতে করে এখানে
কোনো ধরনের লিকুইডের কণা না থাকে এবং কি কোনো ধরনের ডাস্ট ধুলাবালি এগুলো যেন না থাকে। এগুলো থাকলে কিন্তু অল্প কিছুদিন পরেই আবারও এই প্রবলেমগুলো সংঘটিত হবে। এই যে দেখেন মোটামুটি এখানে লিকুইডের কিন্তু কোনো কণা এখানে আর নেই। এটা যথাযথভাবে এখানে থিনার ইউজ করতে হবে, তা না হলে সেটা যথাযথ ক্লিন হবে না। এখন আইসিটা যথাযথ ক্লিন। এখন এখানে আমরা হালকা করে আর একটু পেস্ট এখানে দিয়ে দিব। যদি এখানে হচ্ছে অযান্ত্রিক কোনো বল আঁকা বাঁকা থাকে, এই হিটের মাধ্যমে কিন্তু এই আইসিটি কিন্তু এই বলগুলো কিন্তু সোজা হয়ে যাবে। আর সোজা না হলে তখন কিন্তু যখন এই আইসি গুলো আমরা মাদারবোর্ডের সাথে ইনস্টল করতে যাব তখন কিন্তু দৌড় দিয়ে সরে যেতে পারে। যার কারণে এই বলগুলো হচ্ছে যথাযথভাবেই সমান করে নিতে হবে, যাতে হচ্ছে কোনো ধরনের ছোট বড় না থাকে। তো এটা হচ্ছে ছোট বড় গুলো আমি এখন এখান থেকে সোজা করে নিলাম। এখন সরাসরি আমি মাদারবোর্ডটা ক্লিন করে রেখেছি, মাদারবোর্ডের সাথে এই আইসিটাকে এখন হচ্ছে আমি ফিক্স করে দিব। এটাকে ফিক্স করার জন্য এই আইসিটার ডট বার দেখে বসিয়ে নিতে হবে। এখানে 100% সিওরিটি হয়ে এখানে আইসিটা বসাতে হবে, যে আইসিটি হচ্ছে 100% শিওর যথাস্থানেই বসে গেছে। যদি অন্য অন্য স্থানে যদি বসে যায় তাহলে কিন্তু এই আইসিটি শর্ট সার্কিটে নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখেন আমি এই যে ডট বার দেখে মিলিয়ে আইসিটাকে বসিয়ে দিলাম। এখন যে আইসিটা আমরা উঠানোর সময় যে পরিমাণ হিট লাগে এই আইসি গুলো এখানে বসাইতে গেলে কিন্তু তার থেকে হিট একটু কমই লাগে। একটু কম হিট দিয়ে সবাই বসানোর চেষ্টা করবেন, তাতে করে আইসি গুলো কিন্তু সেফ থাকবে। তো এখানে দেখেন এই যে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে হিট দিচ্ছি। তো এই চান্সে ইনশাল্লাহ আশা করি আইসিটি লেগে যাবে। তো দ্বিতীয়বার আর কাজটি করতে হবে না। তো আসলে প্র্যাকটিস করলে, একটি কাজ শিখতে গেলে প্র্যাকটিস করলে এই প্র্যাকটিসের কোনো থাকে না। সেটা হলো যে প্র্যাকটিস আপনাকে করতে হবে। যত প্র্যাকটিস করবেন, যত কাজ করবেন, ততই আপনার হাত স্পষ্ট হইতে থাকবে। যে এক চান্সে যে প্রাথমিক অবস্থায় সব কাজই করতে পারবেন সবাই, বিষয়টা তাও না। তো এখানে আমি এখনো কিন্তু পেস্ট দেইনি, কারণ আইসিটি সরে যেতে পারে। তো যতটুকু পেস্ট আমার নিচে আছে এখানে সরবে না। তো হালকা করে এখানে একটু হিট দিয়ে 2-4টা বল এখানে মাদারবোর্ডের সাথে ফিক্স করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে আমরা হচ্ছে এই পেস্ট গুলো দিয়ে দিতে পারবো, তা না হলে আইসিটা কিন্তু সরে যাবে। দেখেন এখানে এক সাইড থেকে আমি হালকা একটু পেস্ট দিয়ে দিলাম, যাতে করে আইসিটা সরে না যায় এবং কি এই বলগুলো যথাযথভাবে মাদারবোর্ডের সাথে কানেক্টিভিটি পায়। এখানে ঘুরিয়ে ঘুরিয়ে যে আমি হিট দিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমার আইসিটি যথাস্থানে বসে গেছে। এখন আমি এখানে সাইড দিয়ে হচ্ছে একটু টুকা দিয়ে দেখবো যে আইসিটি লেগে গেল কিনা। এই যে দেখুন এখানে এইভাবে হালকা একটু লাড়া দেওয়ার পরে এই আইসিটি কিন্তু পুনরায় আবার যথাস্থানে চলে আসবে। তখন আপনারা বুঝে নিতে পারবেন যে আইসিটি যথাযথভাবে লেগে গেছে। আর যদি এই আইসিটি হচ্ছে এইভাবে না আসে তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে আইসিটি যথাস্থানে বসে নাই। এই যে দেখেন আমি লাড়া দিচ্ছি, লাড়া দেওয়ার পরে কিন্তু এই আইসিটা যথাস্থানে আবারও বসে যাচ্ছে। তো এখন আমি মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে যে তুলো দিয়ে ক্লিন করে দিব। তা না হলে এখানে যে পেস্ট গুলো রয়েছে এই পেস্ট গুলো থাকলে, এখানে দীর্ঘদিন থাকলে এখানে কিন্তু কার্বন জমবে। আর কার্বন জমলে তখন কিন্তু এই ফোনটি দীর্ঘদিন লাস্টিং করবে না। তো আলাপে আলাপে হচ্ছে যে আইসি ক্লিন এবং কি মাদারবোর্ড ক্লিন এবং কি রিবলিং কমপ্লিট করে মাদারবোর্ডের সাথে ফিক্স করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের দেখার পালা যে ফোনটি স্বয়ংসম্পূর্ণরূপে চালু হয় কিনা। তো মাদারবোর্ডটি এখন এখানে আমি কুলিং ফ্যানের মাধ্যমে যথাযথ ঠান্ডা করে নিয়েছি এবং কি স্টোরেজ আইসির উপরে যে আমি হিটসিংটা দিয়েছিলাম এই হিটসিংটাকে এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে আবারও থিনারের মাধ্যমে চারপাশটাকে যথাযথভাবে ক্লিন করে দিব এবং কি এই আইসিটা যে থাকে সিপিইউ এবং কি স্টোরেজ আইসি, তো এই আইসি গুলোর উপরে কিন্তু থার্মাল একটি প্যাড থাকে, আবার অনেক সময় হচ্ছে থার্মাল পেস্ট ইউজ করে দেয়। এই পেস্ট গুলো কিন্তু এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। এগুলো কিনে ইউজ করে দিলে এই ফোনগুলো কিন্তু যথাযথ হিটের হাত থেকে বা হিটের মাধ্যমে যে ক্ষতিগুলো হয় সেগুলো থেকে অনেকটাই কিন্তু নিরাপদ থাকে। এখানে চারপাশটা হচ্ছে ক্লিন করে দিলাম। আর পূর্বের
ইয়ের সাথে, এই যে ঢাকনার সাথে যে থার্মাল পেস্ট রয়েছে, এই পেস্টটি যথাযথভাবে এভাবে আমি রেখে দিচ্ছি, কারণ হচ্ছে নতুন করে আর দিব না। এখানে আমি ঢাকনাটাকেও বসিয়ে দিচ্ছি। আর এই ঢাকনাগুলো হচ্ছে একটি মাদারবোর্ডের জন্য যথাযথ স্ট্রং করে রাখে এই মাদারবোর্ড গুলোকে। তো যার কারণে হচ্ছে এই ঢাকনাগুলো কেটে না নিয়ে কাজ করতে পারলে সব থেকে হচ্ছে বেটার। এই যে দেখেন, এখন কিন্তু স্বয়ং সম্পূর্ণ ইনটেকের মতোই দেখা যাচ্ছে। তো অনেক ভাইরা হচ্ছে যে আবার কমপ্লেন করেন যে ভাই আমার ফোনের আইসিটা যে রিবোলিং করেছেন, আমি অন্য একটা দোকানে দেখাইছি, দেখানোর পরে ওনারা বলছে রিবোলিং করা হয় নাই, বা এখানে তো স্টিলের কোনো ঢাকনা কেটে নেওয়া হয় নাই, তো এটা রিবোলিংটা কিভাবে করলেন? আসলে যারা যথাযথ বিগত দীর্ঘদিন যাবতীয় কাজ করে তাদেরকে হচ্ছে অল্প একটু স্পেস হইলেই এখান থেকে এই আইসি গুলো তারা বের করে নিতে পারে। তো যারা বুঝেন না অবশ্যই তারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন দেখি যে এই ফোনটি কত দূর পর্যন্ত কাজ আমরা করতে পারলাম। এখন এখানে হচ্ছে ডিসপ্লের রিবনটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। তো এর আগে হচ্ছে আমি চার্জে লাগিয়েছিলাম, এখানে চার্জও ওঠে নাই এবং কি ফোনটিও কিন্তু যথাযথভাবে চালু হয় নাই। তো এখন আমি অ্যাম্পিয়ার চার্জারের মাধ্যমে আমি এই ফোনটিকে আবারও চেক দিব যে অ্যাম্পিয়ার নেয় কিনা বা ফোনটি যথাযথভাবে চালু হয় কিনা। তো আলহামদুলিল্লাহ দেখুন, এখানে চার্জিং লোগোটা কিন্তু চলে আসছে। অবশ্য ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে একটু প্রবলেম হচ্ছে। এই যে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। তো হচ্ছে আমি সেকেন্ড ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। এখানে হয়তো লাইটটা একটু কমিয়ে দিলে এই যে দেখেন পার্সেন্টেজের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছিল। এখন পাওয়ার বাটনটাকে প্রেস করি, দেখেন এই যে M02S কিন্তু এখানে লেখা দেখা যাচ্ছে। কারণ আপনাদেরকে একটু দেখানোর জন্য প্রবলেম হচ্ছে, আমি লাইটটাকে আর একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সেকেন্ড ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাইতে হবে, সেটা হলো যে সেকেন্ড ক্যামেরাতেই আমি চলে যাচ্ছি, তা না হলে বিষয়টি আপনাদের বিভ্রান্তি থেকেই যাবে। তো দেখেন এই যে সেকেন্ড ক্যামেরার মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে ফোনটি স্বয়ং সম্পূর্ণ কিন্তু চালু, এই যে আপনারা দেখতে পারতেছেন। ইনশাল্লাহ টাচটিও কাজ করবে। এই যে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।